এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। Express Midday brought to you by Coal Mines Associated Trades Private Limited. এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি অনুশ্রী, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। এবিএল এর আরও এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। এবিএল এর এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এবিএল এর এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সমবায় সমিতির 12টি আসন রয়েছে। এই সমবায় সমিতিতে 149 জন ভোটার। সূত্রের খবর, চলতি মাসের 4 ও 5 এপ্রিল মনোনয়নপত্র তোলার ও দাখিল করার সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু ওই 2 দিনই বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র তোলা বা জমা করেননি, এমনটাই দাবি তৃণমূলের। তাই এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এরপরই বিজয় উল্লাসে মাতে কর্মী সমর্থকরা, একে অপরকে সবুজ আবির মাখানোর সঙ্গে চলে মিষ্টি বিলি। আজকে ক্রেডিট সোসাইটির ভোটে আমাদের 11 জন প্রার্থী আপনারা গত 2 দিন ধরেই আছেন, দেখতে পাচ্ছেন, জয়লাভ করেছে। ক্রেডিট সোসাইটি টোটাল 165 জন আমাদের ভোটার, তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রসঙ্গত 2020 সালের এই সমবায় নির্বাচনে 2টি আসন তৃণমূলের এবং 10টি আসনে দখল নিয়েছিল সিপিএম ও কংগ্রেস, কিন্তু এইবার নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোনো মনোনয়নপত্র জমা করা হয়নি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পেশা চাবি তৈরি করা, কিন্তু মনের মধ্যে গানের বাসা। ফুটপাতে চাবি তৈরি করতে করতেই তাই গেয়ে ওঠেন একের পর এক কালজয়ী গান, যা শুনে মুগ্ধ হন পথ চলতি মানুষরা। থমকে যান কিছুক্ষণ, শোনেন সনাতন খানের গান। বিকল্প চাবি বানিয়ে নিমেষেই খুলে দিতে পারেন বন্ধ সিন্ধুক আলমারির তালা। তিনি সনাতন খান। চাবি তৈরি তার পেশা, আর নেশা গান। ফুটপাতে বসে চাবি তৈরি করতে করতে গুনগুনিয়ে ওঠেন তার প্রাণের শিল্পী রফি সাহেবের গান। আর তার সেই গানের জাদুতে খুলে যায় বন্ধ মনের দরজা। 65 ঊর্ধ্ব এই মানুষটির ছোটবেলা থেকেই ছিল গান শেখার, সঙ্গীত শিল্পী হওয়ার শখ, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। টানাটানির সংসারে পড়াশোনারই সুযোগ হয়নি, কিন্তু তাতে কি, গান যে বড় ভালোবাসেন তিনি। ভালোবাসেন মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের। আমার ছোটোবেলায় বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম। হ্যাঁ, মাইকে বাজতো, শুনে শুনে আমি গানগুলো একটু মনের ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর। হ্যাঁ, চেষ্টা করি দেখি ওনার গান একটু গাইতে পারি কিনা। তাই আমি উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি বাড়িতে গান করেন। গাড়িতে যখন ছেলেবেলে থাকে না, তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি। নদিয়ার রানাঘাট শহরের ফুটপাতে একটি ছোট্ট দোকান সনাতনের। সেখানে বসেই চাবি বানান আর নিজের মনে গেয়ে চলেন একের পর এক গান। পথ চলতি মানুষরা সনাতনের গান শুনে তার দোকান এড়িয়ে যেতে পারেন না, থমকে দাঁড়ান খানিকটা। সনাতনের গান মুগ্ধ করে তাদের। তার দোকানে মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের পাশাপাশি টাঙিয়েছেন নেতাজির ছবি। তিনি মনে করেন সুভাষচন্দ্র বসু একজন রাষ্ট্রনেতা,
তার বিকল্প আজ হতে পারেনি কেউ। পাশাপাশি লতা মঙ্গেশকরের মতন কিংবদন্তি শিল্পীরও নতুন করে বিকল্প হবে না। তাই তাদের সম্মান জানাতে ও তাদের স্মরণ করার জন্যই তাদের ছবি দোকানে টাঙিয়ে রাখেন তিনি। রফি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে, এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা মানে সত্যি মনটাকে, মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায়, তখন আর দ্বিতীয় অন্য কোনো কথা আর মনে আসে না তখন ওনার গানটাকে নিয়ে। ভগবান বলে মনে করেন? হ্যাঁ, ভগবানও মনে আমার আছে। হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি, নামাজের পরে এসেও আমার মনে হয় যে গানটা শুনি, নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে। তখন একটু মনটা খারাপ লাগলে তখন এই গানটা নিজে নিজে গান করে মনটাকে সান্ত্বনা দিই। আর নেতাজি কেন? আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা। ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতাজি আর পৃথিবীতে আসবে না। হ্যাঁ, আর মহান নেতা, ওনাকে খুব আমি শ্রদ্ধা করি, যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আর আসবে না। সংসারে একমাত্র উপার্জন করেন সনাতনী। চাবি তৈরি তার একমাত্র উপার্জনের মাধ্যম, কিন্তু গান যে তার প্রাণের আরাম। তাই হাল ছাড়েননি সনাতন, বরং কণ্ঠ ছেড়েছেন। বাহার ফুল বরসাও, মেরা মেহবুব আয়া হ্যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। লক্ষ্য একটাই, মন্ত্র একটাই, শপথ একটাই, উন্নয়ন। 1962-তে শিল্পপতি বলরাম দেব প্রতিষ্ঠিত এক বিশ্বাসের প্রতীক দে গ্রুপ এন্টারপ্রাইজের কোল মাইন্স ট্রেডার্স প্রাইভেট লিমিটেড জাতীয় সড়ক থেকে রেল পরিকাঠামো, সেতু নির্মাণ থেকে আবাসন, ওপেন কাস্ট মাইন্স থেকে পরিবহন, প্রথম থেকে প্রথম সারিতে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আপনাদের পরিষেবায় এনসিপল অ্যান্ড কোম্পানি, কোল মাইন্স সার্ভিস স্টেশন, শ্রী দুর্গা ট্রেডার্স, শ্রী দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি, সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টিফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিড ডে। 15 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সরকারি গ্রন্থাগার। ভগ্নদশায় বিষাক্ত সাপের বসবাস। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের এই সরকারি গ্রন্থাগার খোলা নিয়ে আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ক্ষোভ বাড়ছে মানুষের মনে। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসএসি পাঠাগার বর্তমানে তা জঞ্জালে ভরা। ভেতরে হয়েছে সাপের বাসা, ভেঙে পড়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। লাইব্রেরির উন্নতির সাধন বা লাইব্রেরি খোলার কোনো রকম চেষ্টা করে না প্রশাসন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর একাংশের। শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে সরব হয় লাইব্রেরিটি সংস্কার করে পুনরায় খোলার জন্য। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের অভিযোগ প্রশাসনিক গাফিলতির কারণেই 15 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি। দ্রুত লাইব্রেরি না খুললে বৃহত্তর আন্দোলনের ডাকও দেন এলাকাবাসী। এই পাঠাগার মূলত গত 10 বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে। তো আমাদের একটাই দাবি যে এই পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক। সেটা আমাদের সরকার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটাই দাবি, কারণ আমাদের এই গ্রামে এই একটাই মাত্র পাঠাগার এবং যেখানে আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে এখানে পড়াশোনা করেছি, প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতো। তারপরে হঠাৎই গত ওই 10-11 বছর হবে হঠাৎ করে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর পাঠাগার আর চালু হয়নি। তো সেক্ষেত্রে শুধু গ্রামের মানুষ নয়, গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকের দাবি এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের দাবি যে পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক এবং পাঠাগারটিকে পুনরায় চালু করা হোক, যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা অবসর সময় এসে এখানে একটু পড়াশোনা করতে পারে। আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ। এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে, বিডিও, এসডিও, ডিএম, আমরা সবাইকেই চিঠি করছি।
তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব, তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয়। এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে, এগুলো যেন নষ্ট না হয়, তাদেরকে আমরা অনুরোধ করব। যদিও লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপি নেতৃত্ব। গত 15-16টা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ, মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কী জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত। একটা দুস্থ পরিবার, আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে, তাদের প্রয়োজনীয় বই নিয়ে, কিন্তু সেটা এমন অবস্থায় ভগ্ন অবস্থা রয়েছে, ভেতরে দেখা যায় বইগুলো উইপোকায় কেটে দিয়েছে। এর কোনো এটা কীভাবে সচল পরিস্থিতি আনা যায় সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখানকার প্রশাসনের নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এত শিক্ষার দিকে তাকাচ্ছে, স্কুলে বই দিচ্ছে, খাতা দিচ্ছে, কিন্তু সামান্য একটা লাইব্রেরি সেটাই যে কমিটি, সেই কমিটিকে ভাঙতে পারছে না, নতুন করে সংস্করণ করতে পারছে না। তাহলে কি চায় এরা? কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে চায়, নাকি আমাদের শিক্ষাটাকে এখানেই স্থগিত করতে চায়? তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের। বিজেপির খেদে তো কোনো কাজ থাকে না, তারা শুধু ভিত্তিহীন অভিযোগ করে। মানুষের পাশে একমাত্র আমাদের মমতা ব্যানার্জি সবসময় আছেন এবং থাকেন। সেই হিসাবে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পথ দেখিয়েছেন এবং সেই পথকে অবলম্বন করেই আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনে আমাদের যে লাইব্রেরি সেটা খোলার ব্যবস্থা আমরা করব। এখন দেখার, দীর্ঘ 15 বছর পরে থাকা লাইব্রেরি আদৌ কি নতুন করে চালু হবে, নাকি শাসক বিরোধী তরজার মাঝে আটকে থাকবে উন্নয়ন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রতি বছর পাতা ঝরার মরশুম এলেই জঙ্গলমহলে দেখা যায় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগানোর ঘটনা। ঝাড়গ্রামের একের পর এক জঙ্গল ভস্মীভূত হচ্ছে আগুনে। এবার ঝাড়গ্রামের শালমহুলের জঙ্গলে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটল, যদিও স্থানীয়দের দাবি আগুন মানুষের লাগানো। ফের ঝাড়গ্রামের জঙ্গলে আগুন, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রামের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে শাল জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এর আগেও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই একই ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার পার্শ্ববর্তী শাল জঙ্গলে। তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছে বন দফতর। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণীর, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সমগ্র জঙ্গলকে। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে সচেতন করার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকা পুতুলপট্টি নামে পরিচিত। সেখানে 150 পরিবারের বসবাস। এই সব পরিবারের লোকজন সদা ব্যস্ত বিভিন্ন ধরনের মাটির পুতুল তৈরিতে। কেউ তৈরি করছেন ময়ূর, কেউ ডলফিন, কেউ বাদর, আবার কেউ নানান ধরনের পাখি তৈরিতে ব্যস্ত। তাদের উপার্জনের একমাত্র রাস্তা মাটির পুতুল তৈরি। কৃষ্ণনগর মানে বিশ্বখ্যাত ঘূর্ণির মাটির পুতুল। সে প্রায় অনেক দিনের কথা। 150টি ঘর মিলিয়ে গড়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকার বিখ্যাত পুতুলপট্টি। এখানে প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা যাবে গৃহবধূ থেকে বাড়ির কর্তারা নিপুণ ও দক্ষ হাতে নিরলসভাবে তৈরি করে চলেছেন মাটির পুতুল। কেউ তৈরি করছেন ময়ূর, ডলফিন, আবার কেউ বা বাদর, আরও কত কি। এই পুতুল তৈরি তাদের একমাত্র উপার্জনের মাধ্যম। সচরাচর দেখা যায় মৃৎশিল্পীদের পরিবারই এই পেশাকে বেছে নেন, কিন্তু বংশ পরম্পরায় এরা কেউ মৃৎশিল্পী নন, বেশিরভাগই অধিকারী পরিবার। কিন্তু মাটি দিয়ে পুতুল তৈরিতে এরা এতটাই পটু যে যা তৈরি করেন তাই যেন জীবন্ত হয়ে ওঠে তাদের হাতের ছোঁয়ায়। পুতুল তৈরিতে এতটাই পটু তারা যে তাদের তৈরি মাটির যে কোনো পুতুলই জীবন্ত হয়ে ওঠে। দিনে 5 থেকে 6 ঘন্টা কাজ করেন তারা। যা উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার। তাদের হাতের তৈরির পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। ব্যাঙ্গালোর, লখনৌ, চেন্নাই, অনেক দূর দূর যায়। আমাদের বাইরের পার্টি বেশি, কলকাতা আর ঘূর্ণি তো আছে।
পালতো না, আমরা অধিকারী, আমরা ছোট থেকেই এই কাজের মধ্যেই যুক্ত আছি। আচ্ছা, আগে বঞ্চ আরও ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল, কিন্তু আগে হাই করে 2 পয়সা রাখতে পারতাম, কিন্তু এখন রাখা যায় না। কেন, পরিস্থিতি কি কেন? এখন খরচা বেশি, সব কিছু রং চং মেটেরিয়াল, মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। বছরের 3টি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাসগুলোতে অর্ডার আসে ভালোই। তবে এই পরিবারগুলির সঙ্গে কথা বলে জানা গেল নতুন করে এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না অনেকেই। করোনাকালে শিল্প বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল, কিন্তু এখন একটু একটু করে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা। কাজের চাপ আগে থেকে কমে আছে, চলে যাচ্ছে, ঠাকুরের ইচ্ছায় চলে যাচ্ছে। মহিলারা কি এই কাজের সাথে যুক্ত বেশি? হ্যাঁ, বাড়িতে যেহেতু কাজ তো করতেই হবে। আচ্ছা, মানে শিল্প বলতে কি এই পুতুল তৈরি কাজই? হ্যাঁ। কিরকম রোজগার হয়? রোজ বলতে ওই মাল মানে 15 দিনও হয়, 10 দিনেও হয়, 7 দিনেও হয়, আর বর্ষাকালে একটু দেরি হয় শুকায়। এরপরে কি নির্ভরশীল হতে পারছেন? এরপরে না, আগের থেকে এখন আমাদের মানে লাভ নেই ধরতে গেলে। তবে আক্ষেপও রয়েছে, আগের মতো আর তেমন লভ্যাংশ নেই এই শিল্পে, তবুও এই পেশাই তাদের ভালোবাসা, তাই এই পেশা থেকে সরে যেতেও পারবেন না তারা। করে ওরা সবাই সংসারের কাজ সামলে এখানে সারাদিনই করে। আচ্ছা, এর মধ্যে কি মানে কোনো রোজগারের কোনো আশা আছে, মানে যে আশার আলো দেখতে পাচ্ছেন যে এর উপর রোজগার করেই তো সবকিছু করছে? আচ্ছা, আগের তুলনায় কি সেই ব্যবসা কি সেই তোড়জোড় রয়েছে না কোথাও একটু ভাটা পড়েছে? মাঝে মাঝে মানে লোকসান হয়, মাঝে মাঝে আবার ইয়ে হয়, যখন সিজন চলে তখন ভালোই চলে। আচ্ছা, তা সারা বছরই কাজ করেন? হ্যাঁ, সারা বছর। প্রসঙ্গত এই সমস্ত ক্ষুদ্র শিল্পীদের হাতের তৈরি পুতুল দিয়েই নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান সেজে ওঠে। এখানকার যে কোনো দোকানে গেলেই দেখা যায় মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের পটচিত্র, রং বেরঙের পুতুল, ঘর সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি। এক কথায় বলা যেতেই পারে কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের নাম ছড়িয়ে আছে দেশ বিদেশে। বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসেন এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে। ঘূর্ণির পথের দুপাশেও দেখা মিলবে নানা পুতুলের সম্ভার। এই পুতুলগুলি এতটাই জীবন্ত যে দেখে বোঝার উপায় নেই এগুলি মাটির, আর এই সবই সম্ভব হয়ে উঠেছে পুতুল তৈরির কারিগরদের দক্ষ কাজের জন্য। এরাই বাঁচিয়ে রেখেছেন কৃষ্ণনগরের মাটির পুতুলের ঐতিহ্য। হিউম্যান ফিগারটা আমাদের মেন কৃষ্ণনগরের বিখ্যাত কাজ। হ্যাঁ, হাতের তৈরি যে সমস্ত মানুষের মূর্তি থেকে আরম্ভ করে হিউম্যান হাতের যে সমস্ত ফিগারগুলো তৈরি হচ্ছে, এগুলোই আমাদের বিখ্যাত কাজ। আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো অবশ্যই ইতিহাস বিখ্যাত, ভূগোল বিখ্যাত, ঠিক আছে, কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। তবে কাজটা এখনও আমরা ধরে রাখার চেষ্টা করেছি যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক। যুগ যুগ ধরে তাই কৃষ্ণনগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সরপুরিয়া আর মাটির পুতুল, যার বিকল্প এখনও হয়নি আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।